এহসান ধীর পায়ে মেহিনুরের দিকে এগিয়ে এসে থেমে দাঁড়ালো। নরম আলোয় তার মুখে এক অদ্ভুত প্রশান্তি খেলা করছে। একটু পর মেহিনুরকে আলতো করে ছেড়ে দিয়ে বিছানার উপর রাখা ছোট্ট একটি থলি তুলে নেয়। মখমল কাপড়ে মোড়ানো নীল রঙের থলিটি হাতে নিয়ে মেহিনুরের দিকে বাড়িয়ে বলে, নিন বেগম সাহেবা, আমার পক্ষ থেকে আপনার জন্য একটি ছোট্ট উপহার। মেহিনুর বিস্মিত চোখে থলিটি হাতে নিয়ে নরম কাপড়ের গায়ে আঙ্গুল বোলাতে বোলাতে বলল, কি এতে? এহসান মৃদু হেসে বলল, খুলে দেখো। মেহিনুর মুচকি হেসে বিছানায় গিয়ে বসল। পরম কৌতূহলে থলির মুখ খুলতেই তার চোখ বিস্ময়ে জ্বলে ওঠে ওর। ভেতরে 4টি অর্ধ শুকনো জয়তুনের ডাল, কয়েকটি আজওয়া খেজুর, একটুখানি বোতলে চমচমের পানি, একটি স্নিগ্ধ সুবাস ছড়ানো মারিয়াম ফুল, আর একটি অপূর্ব সুন্দর তাসবিহ। মেহিনুর গভীর মুগ্ধতায় উপহারগুলো হাতে নিয়ে একের পর এক খুঁটিয়ে দেখতে লাগলো। জয়তুনের ডাল ছুঁয়ে তার মন ভরে ওঠে। মিসওয়াক করার জন্য এমন কিছু সে বহুদিন ধরে চেয়েছিল। ছোট্ট বোতলটায় জমজমের পানি দেখে তার হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি নেমে আসে। এগুলো কোথায় পেলেন? মুগ্ধ স্বরে জানতে চাইল সে। এহসান পাশে বসতে বসতে বলে, আমার এক পরিচিত লোক আর তার স্ত্রী উমরাহ করতে গিয়েছিল, তাদের হাত দিয়েই তোমার জন্য এনেছি। মেহিনুর গভীর আবেগে তাকায়, কিছুটা বিস্মিত, কিছুটা আপ্লুত। তারপর এক কোমল হাসি খেলে গেল তার ঠোঁটে। খুব খুশি হয়েছি, খুব। এহসান চুপচাপ তাকিয়ে রইল মেহিনুরের উজ্জ্বল মুখশ্রীর পানে। এই মুখের হাসির জন্য সে যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু। এদিকে রাহেলা খাতুন মানে নুরির মা আজ লজ্জায় মরতে মরতে গিয়ে বেঁচেছেন। আসলে বাড়ি আসার পর মেহেরুব গোসল করে নুরির ঘরে এসেছিল। এসে দেখতে পায় নুরি ঠাস বুনিয়ে এক ছোটা কথা বলে বলে সব কাপড় চোপড় গুছিয়ে রাখছে। নুরি এটাই বলছিল, এক নবাবের সাথে গিয়েছিলাম মার্কেট করতে। নবাব আমার নবাবজাদি বানিয়ে দিয়েছে এত কাপড় চোপড় দিয়ে। মেহেরুব মুচকি হেসে এসে বলে, আমার চোখে কিন্তু তুই নবাবজাদি। নুরি আবারও আপন মনে কথা বলতে গিয়ে শরম পেয়ে যায়, তাও মেহেরুবকে বলে, আপনার কিছু প্রয়োজন? মেহেরুব চোখ মুখ কুচকে বলে, ওই যদি আমার মাথাটা টিপে দিতি। নুরি মুচকি হেসে বিছানায় বসে যায় আর বলে, আচ্ছা আপনি এখানে বসুন, আমি দিচ্ছি। মেহেরুব বিছানার দিকে এগিয়ে গিয়ে বিছানায় বসে পড়ে। কিছু মুহূর্ত নুরির দিকে তাকিয়ে নুরির কোলে মাথা রেখে বলে, এবার একটু শান্তি পাবো। নুরি কিছুটা ঘাবড়ে যায় মেহেরুবের হঠাৎ এমন আচরণে, কিন্তু তাও নিজের নরম হাত বুলিয়ে দিতে থাকে মেহেরুবের চুলে। মেহেরুব এক সময় চোখ লেগে আসে সারাদিনের ক্লান্তির জন্য। নুরিও বিছানায় মাথা হেলিয়ে মেহেরুবের মাথা নিজের কোলে রেখে ঘুমিয়ে তলিয়ে যায়। কিছু সময় পর রাহেলা খাতুন মেয়ের খোঁজ করতে ঘরে প্রবেশ করেন। এসে এই দৃশ্য দেখে থমকে যান উনি, কিন্তু পরক্ষণে তাড়াতাড়ি বেরিয়ে যান ঘর থেকে, সাথে দরজাটা ভালো করে দিয়ে যান। আজ তিনি খুশি, তার মেয়ে তার মর্যাদা পাচ্ছে, এতে তিনি খুব বেশি খুশি। মেহেরাজ বসে ল্যাপটপে কি নিয়ে ঘাটাঘাটি করছে আর এসা ঘর গোছাচ্ছে। বলছে, এদিকে লুঙ্গি, ওদিকে তোয়ালে, ওইদিকে গেঞ্জি, সেদিকে কাগজ, এমনভাবে সব অগোছালো করে রাখেন যেন মনে হয় কোনো দেশের মন্ত্রী উনি। মেহেরাজ ল্যাপটপ থেকে মুখ তুলে এশার পানে তাকিয়ে বলে, কোনো দেশের মন্ত্রী কি না জানি না, কিন্তু তোমার রাজ্যের রাজা আমি। এশা কটমট করে ওর পানে তাকিয়ে বলে, আর এমন অগোছালো করে রেখো খালি, দেখবে তখন রাজা হওয়ার স্বাদ বের করব খালি উষ্টা দিয়ে। মেহেরাজ হেসে বলে, তোমার পায়ের উষ্টা খেতেও আমি রাজি গো, আমার শ্যামবতী। এশা মেহেরাজকে বলে, যাও চুপচাপ গিয়ে খাবার খেয়ে এসো, আমি আসছি এগুলো গুছিয়ে। মেহেরাজ বলে, না আজ খাবার খাবো না। এশা ভ্রু কুচকে বলে, তো কি খাবে? মেহেরাজ ঠোঁট কামড়ে হেসে বলে, তোমায়। এমন কথা শুনে এশা তাতে দাঁত চেপে বলে, তোকে আমি এমনি ইবলিশ বলি? তোর অভ্যাসে আমি তোকে ইবলিশ ডাকি। মেহেরাজ ল্যাপটপে রেখে উঠতে উঠতে বলে, জান এমন বলো না। এশা ধমক দিয়ে বলে, একদম সব বাল বলে আমায় ডাকবি না। তোর জান তোর ভিতরে, আমি তোর জান হই কিভাবে? মেহেরাজ হেসে গিয়ে এশাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আমার ভেতরে তো তুমিই আছো, তাই তুমি আমার জান। এ বলে এশার ঘাড়ে নাক ডুবিয়ে ডুবিয়ে দেয়। এশা কিছু সময় চুপ থেকে বলে, মেহরাজ এখন এসব করার সময় নয়, সবাই খাওয়ার জন্য নিচে চলে এসেছে, চলো যেতে হবে। মেহেরাজ এশাকে ছেড়ে দিয়ে যেতে যেতে বলে, মনে রেখো এখন এসবের সময় নয় বলেছো, তার মানে খাওয়া দাওয়া শেষ এসবের সময়।
আর তখন তোমায় ধরলে আর ছাড়বো না, তাই গালিগালা করলে তোমার খবর আছে। এসা কিছু বলে না, চুপচাপ নীরবে আলতো হেসে ওঠে শুধু। মেহেনুরের বুকে মুখ গুজে শুয়ে আছে এহসান। মেহেনুর ওকে সরাতে সরাতে বলে, আজ যদি আমার জ্বর ওঠে তো দেখবেন সেদিন 3 দিন অবধি জ্বরে মরেছি। এহসান মেহেনুরের থেকে না সরে ফিসফিসিয়ে বলে, বেগম, তোমার ছোট্ট শরীরখানা এত দুর্বল, তো আমি কি করবো বলো তো? মেহেনুর বলে, এখন সব দোষ আমার, আপনি যে বেশি বেশি করেন। এহসান শব্দ করে হেসে উঠে বলে, আমি যদি বেশি বেশি করতাম তো তোমায় খুঁজেই পাওয়া যেত না। বেগম, শুক্রিয়া আদায় করো, আমি নিজেকে যথেষ্ট সামলাতে পারি। এই বলে এহসান মেহেনুরের গলা বুকে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। মেহেনুর খিলখিলিয়ে হেসে ওঠে, তার হাসির শব্দ গোটা ঘর জুড়ে ছড়িয়ে পড়ে। এসা ঘুমিয়ে আছে তার অপ্রিয় অথচ সবচেয়ে আপন পুরুষের গলায় মুখ গুজে, তার মেহেরাজের আগলে। বিড়ালের মতো ঘাপটি মেরে শুয়ে আছে এসা, মেহেরাজের বুকে মাথা রেখে। মেহেরাজ ওর চুড়ে আলতো হাতে বিলি কাটছে, নীরবে অনুভব করছে নিজের শ্যামবতীর উষ্ণতা। এশাকে জোর করে নিজের বুকে রেখেছিল মেহেরাজ, বলেছিল, যদি আমার বুকে না ঘুমাও তবে তোমার বুকে আমি ঘুমাবো। এটা শুনে এশা কিছুক্ষণ মেহেরাজকে গালাগাল করেছিল, রাগে ওর থুতনি চেপেও ধরেছিল, কিন্তু শেষমেশ মেহেরাজের এক কথা, তুমি যতক্ষণ না আমার বুকে মাথা রাখবে ততক্ষণ আমি তোমার যন্ত্রণা দেব। অনেক রাগারাগির পর অবশেষে এশা মেহেরাজের বুকে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে। কিন্তু মেহেরাজের চোখে ঘুম নেই। এশার বুকে মাথা না রাখলে ঘুম হয় না, একদমই হয় না, যেন এক ভয়ঙ্কর রোগ হয়েছে তার। ধীরে ধীরে এশাকে পাশে শুইয়ে দিয়ে মেহেরাজ এবার আলগোছে মাথা রাখলো ওর বুকে। এশা আলতো নড়ে উঠতেই মেহেরাজের বুক ধক করে ওঠে। এবার না এশা সত্যি ওকে উষ্টা মেরে নিচে ফেলে দেয়, কিন্তু না, কিছুক্ষণ পরেই এশা ঘুমের মধ্যে ওর মাথায় হাত রাখে। এই যে টান, এই যে অনুভব, সেই তাড়নাতেই হয়তো ঘুমন্ত এশা নিজের অজান্তেই মেহেরাজের প্রশান্তির কারণ হয়ে উঠেছে। মেহেরাজের এতক্ষণ অশান্ত লাগছিল, কিন্তু এখন শান্তি লাগছে, ভীষণ শান্তি। চোখ বুজে নেয় সে। নুরির চোখ খুলতেই চমকে ওঠে, তার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে মেহেরুব। কি তার মেহেরুব ভাই এখানে এত রাতে তার ঘরে? চারপাশে তাকিয়ে ধীরে ধীরে সব মনে পড়ে নুরির। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। সবাই এতক্ষণে হয়তো জেনেই গেছে যে মেহেরুব খেতে যায়নি। লজ্জায় নিজের ঠোঁট কামড়ে হেসে ওঠে নুরি, এখন হাসছে, আবার মনে পড়তেই মন খারাপ হচ্ছে। সকালে সবাই কিভাবে মুখ দেখাবে। নিজেও চোখে মেহেরুবের দিকে তাকায় সে। ঘুমন্ত পুরুষটিকে যেন এক স্নিগ্ধ ফুলের মতো লাগছে। চোখ আটকে যায় আপন পুরুষের পানে। আলতো হাতে মেহেরুবের মাথায় বুলিয়ে দিতে দিতে ডাক দেয়, মেহরুব ভাই উঠুন, ঘরে যান। কয়েকবার ডাকতে মেহেরুব চোখ তুলে তাকায় নুরির দিকে। বিস্মিত নয়, বরং একদৃষ্টিতে তাকিয়ে থাকে। এক মুহূর্ত, 2 মুহূর্ত, কয়েক মুহূর্ত কেটে যায়, কিন্তু সে নুরির পানে তাকিয়েই থাকে। নুরি বলে, মেহরুব ভাই অনেক রাত হয়েছে, নিজের ঘরে যান। মেহেরুব ধীরে বলে, কেন? আমি তোর ঘরে থাকলে সমস্যা বুঝি? নুরি কিছুক্ষণ চুপ থেকে বলে, সমস্যা নেই, কিন্তু সবাই কি ভাববে? মেহেরুব চোখ বুজে রেখে বলে, তোকে নিয়ে যদি সারাদিনও এখানে পড়ে থাকি তাও কেউ কিচ্ছু বলবে না। নুরি চোখ কপালে। এসব কি বলছেন? মেহেরুব চোখ বন্ধ করেই বলে, বাস্তব কথা বললাম নরিফুল। নুরি হেসে ওঠে। মেহেরুব তাকে নুরি ফুল বলেছে। সে জিজ্ঞেস করে, খাবার খাবেন না? খিদে পেয়েছে। আচ্ছা, তাহলে চলুন নিচে যাই, আমার অনেক ক্ষুধা লেগেছে। কিছুক্ষণ শুয়ে থেকে মেহেরুব ধীরে উঠে বসে। নুরি পা শটান করে বসে। এতক্ষণ বসে থাকায় পা অবশ হয়ে গেছে। মেহেরুব বলে, কি রে, কষ্ট হচ্ছে? নুরি হেসে বলে, না তো, এমনি বসেছি, চলুন, খাবার খেতে হবে তো। বলে উঠে দাঁড়াতে গিয়ে আবারও বসে পড়ে। মেহেরুব কাঁধে হাত রেখে বলে, তুই ঠিক আছিস তো? বস, আমি খাবার নিয়ে আসছি। নুরি অবাক হয়ে তাকায়। তার মেহেরুব ভাই রান্নাঘরে যাবে, তার জন্য খাবার আনবে? নুরি হেসে মেহেরুবের বাহুতে হালকা ধাক্কা দিয়ে বলে, আপনি জানেন রান্নাঘরে খাবারের প্লেট কোথায় রাখা আছে? মেহেরুব বুঝতে পারে নুরি মজা করছে। সে নুরির পানে তাকিয়ে বলে, তুই মজা করিস না, আমি ঠিকই নিয়ে আসবো। নুরি হাসতে হাসতে বলে, আচ্ছা, প্রয়োজন নেই, আমার সাথে চলুন, একা যেতে ভয় লাগে। মেহেরুব উঠে লুঙ্গি ঠিক করতে করতে বলে, চল। দুজন একসাথে রান্নাঘরে যায়। অনেক বছর পর মেহেরুব রান্নাঘরে ঢুকলো। তার তো রান্নাঘরে আসার প্রয়োজনই পড়ে না। একটা চেয়ার টেনে বসে নুরিকে দেখছে। ওকে দেখতে তার খুব ভালো লাগে, মন প্রাণ জুড়িয়ে যায়। নুরি খাবার গরম করে প্লেটে তুলে এনে বলে, আমি খাইয়ে দিই। মেহেরুব হাসে। দে। নুরি খুশি হয়ে ধীর হাতে খাবার মুখে বিসমিল্লা বলে তুলে দেয় মেহেরুবের মুখে। মেহেরুবও বলে,
বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। প্রিয় নারীর হাতের খাবার বলে কথা, ভালো না লেগে যায় কোথায়। ফজরের আজান ভেসে আসছে দূর থেকে। গভীর রাতের প্রশান্তি ভেঙে এখন যেন নতুন দিনের বার্তা দিচ্ছে চারিপাশ। এশার ঘুম ভেঙে যায় হঠাৎ করে। চোখ খুলতেই নিজের বুকের উপর ভারী কিছু অনুভব করে। মৃদু আলোয় দেখতে পায় মেহেরাজ, ওর কপালটা রাখা এশার বুকের ওপর। নিঃশ্বাসের গরম বাতাস ছুঁয়ে যাচ্ছে এশার গলা। এই দৃশ্য নতুন কিছু নয়, বরং এখন এটা অভ্যাস হয়ে গেছে, তাই বিরক্তি লাগে না। তবুও একরকম চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুক চিরে। চোখ রাখে মেহেরাজের চুলে। আস্তে আস্তে ওর নরম চুলের উপর আঙ্গুল চালিয়ে দিতে দিতে ফিসফিসিয়ে বলে, আমিও চাইতাম আমার হালাল পুরুষ আমার সাথে এমনই থাকুক, আমাকে ভালোবাসুক, আমার সাথে খুনসুটি করুক, আমায় আপন করে নিক। জানো, আমার চাওয়াটা পূরণ হয়েছে ঠিকই, তবে কথা শেষ না করে থেমে যায়। এক দীর্ঘশ্বাস বুক চিরে উঠে আসে। তবে আমাদের সম্পর্কের শুরু হলো এক বিশ্রী অধ্যায় দিয়ে, এমন অধ্যায় যেখানে শুধু কলঙ্কের ছোঁয়া। গলার স্বর ভারী হয়ে আসে। তুমি হয়তো আমার চেয়ে উত্তম কাউকে পেতে পারতে, আমি হয়তো তোমার যোগ্যই নই। তোমার মতো সুদর্শন পুরুষের পাশে বেগম হিসেবে হয়তো আমাকে মানাবে না। কথাগুলো বলার পরই নিজেকে সংবরণ করে নেয়। কিন্তু তুমি বোকামি করেছিলে, বুঝেছো? আমার ছোট সিংহটার সাথে টক্কর দিতে গিয়েছিলে। এক মুহূর্ত চুপ থেকে নিঃশ্বাস ফেলে। হয়তো তোমার ধারণাও নেই আমার ভাই ঠিক কতটা হিংস্র হতে পারে। সেদিন যদি তোমায় বাঁচানোর জন্য মিথ্যা না বলতাম, তাহলে তুমি হয়তো আজ আমার বুকে না, বরং মাটির বুকে শুয়ে থাকতে। এশার চোখে পানি চিকচিক করে ওঠে। তোমায় জীবিত পেতে গিয়ে আজ আমি কলঙ্কিত। কণ্ঠটা যেন কেঁপে ওঠে। আমি সত্যি মানতে পারছি না, এর মধ্যে তোমার এই বাচ্চাদের মতো আচরণ। যেখানে তুমি সামলাবে আমায়, সেখানে আমায় তোমাকে সামলাতে হয়। এ কেমন পরিস্থিতি? কাকে বলবো আমার কষ্টের কথা? কাকে বলবো? আমার রব ছাড়া তো আর কেউ বোঝে না আমার অন্তরের অবস্থা। ঠিক তখনই ফজরের আজান শুরু হয়। তাদের মসজিদে আজানের শব্দ কানে আসতেই এশার ঠোঁটের কোণে মুচকিয়ে হাসি ফুটে ওঠে। আছেন, আমার একজন আছেন, আমার সবচেয়ে আপন, আমার রব, আমার আল্লাহ। আল্লাহই আমার জন্য যথেষ্ট, আর কাউকে লাগবে না আমার। সবাই নিজের কষ্টের কথা আপনজনকে বলে, আমি না হয় আপনজনের চেয়েও আপনজন আমার রবকে বলবো। সিজদায় গিয়ে বলবো, প্রাণ ভরে সব খুলে বলবো, আর এর বিনিময়ে প্রশান্তি পাবো। এশা হঠাৎ মেহেরাজকে ধাক্কা দিয়ে বলে, উঠো, নামাজের সময় হয়ে গেছে। কয়েকবার ডাকতে মেহেরাজ ঘুমের ঘোরে চোখ মেলে। কিছু মুহূর্ত চুপচাপ তাকিয়ে থাকে এশার দিকে। তারপর আধো ঘুমের কণ্ঠে ফিসফিসিয়ে বলে, এত সিগ্ধ রূপ নিও না আমার সামনে, নিজেকে সামলানো অসম্ভব হয়ে পড়বে আমার পক্ষে। এশা মুখ কুঁচকে ওর বাহুতে ধাক্কা দিয়ে বলে, ঘুমের ঘরে যা মনে আসে তা বকছো, একেবারে নেশাখোরদের মতো। মেহেরাজ হেসে ফেলে। আমি নেশাখোর, তোমার নেশায় নেশাগ্রস্ত, তোমার চোখের নেশায়। এশা বিরক্ত হয়ে ওকে সরিয়ে দিতে গিয়ে বলে, এই পাগল তো দেখি ঘুমের মধ্যেও ছাগলামি করে। মেহেরাজ একটু ভ্রুক্ষেপ না করে এশার ঠোঁটের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর বলে, একবার ঠোঁট ডুবিয়ে দেই। এশা বিস্মিত হয়ে তাকায় ওর দিকে। কোথায়? মেহেরাজ হাসে। তুমি যেখানে বলবে সেখানেই। কথাটা শেষ হতে এশার হাত ঝাপটে ওঠে। টাস একটা থাপ্পড় বসিয়ে দেয় ওর গালে। মেহেরাজ গালে হাত দিয়ে অবুঝ চোখে তাকিয়ে থাকে এশার দিকে। এশা দাঁতে দাঁত চেপে ওর গেঞ্জির কলার চেপে ধরে বলে, ঘুমের মধ্যেও ফালতু কথা বকিস? এটা নামাজের সময়, এ সময় নামাজের জন্য, তোর এসব নাটকের জন্য নয়। মেহেরাজ থাপ্পড় খেয়েও হেসে ফেলে, মনে মনে বলে, যা বাবা মেহেরাজ, তোর ভাগ্য ভালো, শুধু বউয়ের হাত থাপ্পড় খেয়েছিস, অন্তত পায়ের উষ্টাটাও খাসনি। এবার আর কিছু না বলে মেহেরাজ এশাকে টেনে নেয় নিজের কাছে। হঠাৎ করে ওর ঠোঁট ডুবিয়ে দেয় এশার ঠোঁটে, আঁকড়ে ধরে ওকে নিজের মতো করে। মুহূর্তের পর মুহূর্ত কেটে যায়, কিন্তু মেহেরাজ ছাড়ে না। এশার গলা, মুখমণ্ডল, কপাল একের পর এক ছুঁয়ে যেতে থাকে নিজের ঠোঁট দিয়ে। এশার চোখ বন্ধ করে বিছানায় চাদর খামচে ধরে, সব সহ্য করে, কিন্তু ওর মনে চলছে অন্য পরিকল্পনা। মেহেরাজ ওকে ছাড়লেই আজ ওকে লাথি মেরে বিছানায় নিচে ফেলে দেবে। এশা অপেক্ষায় থাকে নিজের স্বাদ মিটিয়ে নিতে দিক ও।
তারপর এবার ওর পালা। ফজরের নামাজের পর মেহিনুর ব্যালকনির সোফায় বসে কোলে বালিশ রেখে চোখের সামনে মেলে ধরে সেই পবিত্র কোরআন শরীফ, যা এনিসা বেগমের দেওয়া, যার পাতায় পাতায় লেগে আছে প্রজন্মের ঐতিহ্য, রহমত আর ভালোবাসা। নরম সকালের হাওয়া আর চুল উড়িয়ে দেয়, আর কোরআনের আয়াত তার ঠোঁট ছুঁয়ে মাখনের মতো গলে যায় বাতাসে। আর এহসান, সে বসে আছে ঠিক মেহিনুরের বিপরীতে, কিন্তু তার দৃষ্টি যেন অন্য কোথাও, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের বেগমের দিকে। একদিকে চোখের তৃষ্ণা মিটিয়ে যাচ্ছে, অন্যদিকে অন্তরের প্রশান্তি খুঁজে নিচ্ছে এই মোহনীয় তেলাওয়াতে। সূরা ওয়াকিয়াহর প্রথম আয়াত উচ্চারিত হতেই মেহিনুরের গলা কেঁপে ওঠে। কেন যেন এই সূরা পড়লে বুকের ভেতর কেমন জানি করে, মনে হয় যেন কিয়ামত তার চোখের সামনেই নেমে আসছে, সমস্ত দৃশ্য যেন বাস্তবের রূপ নিচ্ছে। তোমরা অবশ্যই জাক্কুম গাছ থেকে খাবে। আল ওয়াকিয়াহ, আয়াত নং 52। তদুপরি পান করবে প্রচণ্ড উত্তপ্ত পানি, আয়াত নং 54। আল ওয়াকিয়া। মেহিনুরের ঠোঁট কাঁপতে থাকে, কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। এহসান তখনও তাকিয়ে আছে, কিন্তু এবার তার চোখেও ভয় ফুটে ওঠে। মেহিনুর এই আয়াত পড়ে আর গলা দিয়ে আনতে পারে না একটাও শব্দ, ভেতর ফেটে কান্না আসছে। এর মধ্যে এহসান মেহিনুরের সামনে বসে কাঁদতেও পারছে না। মেহিনুর নিজেকে সামলাতে পারে না, হাউমাউ করে টুকরে কেঁদে ওঠে, কোরআনখানা মুখে গুজে বলে। এ বলে মেহিনুর মুখ গুজে দেয় কোরআনের ভাঁজে, হাউমাউ করে কেঁদে ওঠে। এহসান শিউরে ওঠে, তার হাত পা ঠান্ডা হয়ে আসে। এই আয়াতগুলোর অর্থ যখন মনে গেঁথে যায়, তখন সত্যি বুক কেঁপে ওঠে। মেহিনুরের প্রতিটি শব্দ যেন তার নিজের আত্মাকে কাঁপিয়ে তোলে। মেহিনুর নিজেকে সামলে আবারও পড়তে শুরু করে, চোখের জল শুকিয়ে আসে, তবুও হৃদয়ের গাঢ় ব্যথাটা থেকে যায়। পড়া শেষ করে সে কোরআন শরীফ রেখে আসে যথাস্থানে। তারপরে ধীর ফিরে এসে দাঁড়ায় এহসানের সামনে। এহসান এবারও চুপচাপ তাকিয়ে থাকে, যেন এই মুহূর্তে তার চারিপাশে সব শব্দ নিস্তব্ধ হয়ে গেছে। তারপর আস্তে করে পড়ে, এদিকে আসো। মেহিনুর ধীরে পায়ে এগিয়ে এসে তার সামনে বসে। আরো কাছে আসো। তুমি আমার কাছে থাকলে আমি শান্তি অনুভব করি। একগাল মিষ্টি হাসি দিয়ে মেহিনুর একটু এগিয়ে আসে, আর তখনই এহসান তার গাল দুটো আলতো হাতে ছুঁয়ে নেয়। তারপর গভীর ভালোবাসা কপালে, গালে, চোখের পাতায় একে একে নিজের ঠোঁট ছোঁয়ায়, যেন প্রতিটি ছোঁয়ারও মেহিনুরকে আশ্বস্ত করছে, আমি আছি, আমি থাকবো। মেহিনুর চোখ বন্ধ করে ফেলে। এখন আর তার এই ছোঁয়া খারাপ লাগে না। এখন আর এতে কোনো ঘৃণা জন্মায় না, বরং সে এতে আশ্রয় খুঁজে পায়, নিরাপত্তা খুঁজে পায়, ভয়ঙ্কর এক ভালোবাসা খুঁজে পায়। এহসান তাকে ছেড়ে দিলে মেহিনুর আস্তে করে বলে, করো। মেহিনুর এহসানের হাত নিজের হাতে মুঠোবন্দি করে ফেলে। এহসান হেসে বলে, কদিন পর তুমি আমার বাচ্চার মা হবে, আর এখন তোমার বাচ্চাদের মতো এভাবে জেদ করলে চলবে? মেহিনুর ভ্রুকুচকে বিরক্ত হয়। এহসান চোখ টিপে হেসে বলে, বাড়ি ভর্তি বাচ্চা হলে কি হবে? ঘর ভর্তি তো নেই, আবার ঘর ভর্তি বাচ্চা কাচ্চা চাই। মেহিনুর এবার চটে যায়। এহসান তৎক্ষণাৎ তার ঠোঁটে নিজের শাহাদাত আঙ্গুল চেপে ধরে পড়ে, এমন কথা আর বলো না কখনো। যে সন্তানের জননী তুমি নও, সে সন্তানের পিতা আমি হতে চাই না। মেহিনুর এবার মিটিমিটি হাসে। এহসান দীর্ঘশ্বাস ফেলে বলে, শুধু আমার ভালোবাসা নয় বেগম, এই পুরো আমিটাই শুধু তোমার জন্য। মেহিনুর কিছুক্ষণ চুপ থেকে এক দৃষ্টিতে এহসানের দিকে তাকিয়ে বলে, বলো। এহসান মুচকি হেসে বলে, তাহলে অনুভব করে নাও। এই বলে নিজের বাহু বাড়িয়ে দেয় মেহিনুরের দিকে। অনুমতি পেয়ে মেহিনুর ঝাঁপিয়ে পড়ে তার বুকে, শক্ত করে আঁকড়ে ধরে এহসানকে, নাক ডুবিয়ে নেয় তারও বুকের কাছে। প্রাণ ভরে শোকে আপন পুরুষের শরীরে সে গভীর পরিচিত ঘ্রাণ। এহসানও আঁকড়ে ধরে তাকে, এমনভাবে যেন আর কখনো ছাড়তে চাইবে না। এটাই তো ভালোবাসা, এক ভয়ঙ্কর ভালোবাসা। এসা ফোনে কথা বলছে নিজের আম্মার সঙ্গে, আর ওদিকে মেহেরাজ, সে তো ইচ্ছে মতো এশাকে অশান্তি দিচ্ছে। এই ওর ঘাড়ে মুখ গুজে দিচ্ছে, তো এই কানের লতিতে দাঁত বসিয়ে দিচ্ছে। এশা কিছু বলতেও পারছে না, নিজেকে ছাড়িয়েও নিতে পারছে না। ওদিকে ফোনের ওপাশে আম্মি, ভাবি, আব্বা সবাই কথা বলছে, আর এদিকে মেহেরাজ আপন মনে ওর ইচ্ছে মতো জ্বালিয়ে যাচ্ছে। এশা অনেকক্ষণ ধরে কথা বলে, আর সেই পুরোটা সময় মেহেরাজ আপন খেয়ালে ওকে বিরক্ত করে যায়। অবশেষে ফোন শেষ হতে এশা প্রচণ্ড রেগে যায়। ওর মনে হচ্ছিল হাতের ফোনটা ছুঁড়ে মেরে ভেঙে দেয়, কিন্তু পরক্ষণে দাঁতের দাঁত চেপে রাগটা সহ্য করে নেয়, কারণ এর আগেও একবার রাগের বশে একটা ফোন ভেঙে দিয়েছে। এশার থমথমে মুখ দেখে মেহেরাজ ওকে পেছন থেকে আরও শক্ত করে জড়িয়ে ধরে হাসি মুখে বলে, জান, থেমে গেলে যে আছাড় মেরে ভেঙে দেব না। এশা ভ্রু কুচকে ওর দিকে তাকায়, তারপর কুনোই দিয়ে মেহেরাজের বুকে আলতো ধাক্কা দিয়ে বলে,
ভালো চাইলে ছেড়ে দে মেহরাজ, না হলে আজ কিছু একটা হয়ে যাবে তোর সাথে আমার। মেহেরাজ হাসতে হাসতে বলে। হ্যাঁ, আমিও চাই তোমার সঙ্গে আমার এমন কিছু হোক যাতে তুমি আমার বাচ্চার মাও হয়ে যাও। ঈশা দাঁতে দাঁত চেপে গলায় শক্তি এনে বলে। ছাড়, আমার কষ্ট হচ্ছে, ছাড় বলছি। মেহেরাজ এবার নিজের বাঁধন একটু হালকা করে নিয়ে মুচকি হেসে বলে। সামান্য জড়িয়ে ধরাতেই যদি তোমার এই অবস্থা হয়, তাহলে ভাবছি আজ রাতে কি হবে? আগে ভাগে হাসপাতালে একটা সিট খালি করে রাখবো নাকি বউ? মেহেরাজের কথা শুনে ঈশা প্রচণ্ড রেগে যায়। নিজের শরীরের সব শক্তি এক করে ঘুরে দাঁড়িয়ে মেহেরাজের কলার চেপে ধরে ফুঁস ওঠে। তোর এসব অসভ্য কথার জন্য তুই একদিন আমার হাতে খুন হবি, খুন। মেহেরাজ আগের মতোই হাসতে হাসতে বলে। জান, খুন তো করেই ফেলেছো। তোমার এই আগুন ঝরা কথাগুলো দিয়েই তো আমি এক দফা খুন হয়ে গেছি। আর নতুন করে কি করবে শুনি? ঈশা বিরক্ত হয়ে ওকে ছেড়ে দেয়। আর ভালো লাগছে না এসব। বিরক্তি চেপে ওর পাশে কাটিয়ে চলে যেতে চায়। মেহেরাজ এবার আর বেশি কিছু বলে না, শুধুই হেসে ওর দিকে তাকিয়ে থাকে। তারপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। মেহেরাজ দরজা খুলে ঘর থেকে বের হতেই করিডরে মোড়ে মেহেরুবের সঙ্গে দেখা হয়ে যায়। মেহেরাজকে দেখে উজ্জ্বল হাসি ছড়িয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাইজান, কি অবস্থা? মেহেরাজ এগিয়ে এসে মেহেরুবের কাঁধে হাত রাখতে রাখতে বলে। ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, তোর কি খবর? মেহেরুব হাসি মুখে জবাব দেয়। আলহামদুলিল্লাহ, ভালো আছি। মেহেরাজ ওর কাঁধে হালকা চাপড় দিতে দিতে বলে। ভাই মেহরুব, তুই তো দেখি আস্ত একটা পিঁপড়া হয়ে গেছিস। মেহেরুব অবাক হয়ে মেহেরাজের দিকে তাকিয়ে বলে। হঠাৎ এমন উপমা দিলেন কেন? মেহেরাজ হাসতে হাসতে বলে। মানে পিঁপড়া যেমন সারাক্ষণ মিষ্টির আশেপাশে ঘুরঘুর করে, তুইও দেখি ইদানিং আমার বোনের আশেপাশে সারাক্ষণ ঘুরঘুর করিস। মেহেরাজের কথা শুনে মেহেরুব একগাল হেসে বলে। তা অবশ্য ঠিক, তবে ভাইজান, যদি আমি পিঁপড়া হই তাহলে আপনি কিন্তু মাছি। মাছি যেমন খাবারের আশেপাশে সারাক্ষণ ভনভন করে, তুমিও কিন্তু সারাক্ষণ আমার ফুফুর আশেপাশেই ভনভন করো। মেহেরাজ ভ্রু উঁচিয়ে মুখে হাসি ঝুলিয়ে বলে। ওরে বোকা, আমি তো তোর ভাবিকে ভালোবাসি বলেই ভনভন করি, কিন্তু তুই তো আমার বোনকে ভালোবাসিস না। মেহেরুব এবার মুচকি হেসে। সেটা আমি কখন না বললাম? মেহেরাজ এবার উচ্ছ্বাস নিয়ে বলে। তাহলে তুই কি নুরিকে ভালোবাসিস? মেহেরুব নির্দ্বিধায় বলে। হ্যাঁ, ভালোবাসি। ভালোবাসবো না কেন? ও আমার আপন বেগম। মেহেরাজ এবার হেসে এক ঝটকায় মেহেরুবের কাঁধ জড়িয়ে ধরে বলে। তাহলে আই শালা, আজই তোর সঙ্গে আমার বোনের আবার বিয়ে দিমু। এ বলে মেহেরাজ মেহেরুবকে টেনে নিজের দিকে নিয়ে যেতে থাকে। মেহেরুব বারবার ছটফট করতে করতে বলে। ভাইজান ছাড়ুন, ছাড়ুন তো। কিন্তু মেহেরাজ কারো কথা শোনার পাত্র নয়। সে ছোটবেলা থেকে এমনটাই চলে আসছে। মেহেরব যখনই কোনো দোষ করে বা ঝগড়ায় জড়িয়ে পড়তো, তখন মেহেরাজের ঠিক এভাবেই ওর ঘাড় চেপে ধরে বাড়িতে নিয়ে যেত। মেহেরব হাসতে থাকে। তার ভাইজান এমনই, সবসময় সবাইকে হাসিয়ে মাতিয়ে রাখে। তার ভাইজান আর তার ভালোবাসা অমরত্ব পাক। এই ভালোবাসা যেন আজীবন বেঁচে থাকে। নাস্তা শেষে মেহিনুর ঘর গুছিয়ে এহসানের সামনে সোফায় বসে আছে। বসে থাকার কোনো কারণ নেই, এমনিই বসে আছে। এহসান বলেছে বসে থাকতে, তাই বসে আছে। এহসান মেহিনুরের কানের কাছে গিয়ে দুষ্টুমি করে বলে। জান, চলো না একবার অন্য জগৎ থেকে ঘুরে আসি। মেহিনুর এহসানের এ কথা শুনে চোখ বড় বড় হয়ে যায়। সে এহসানকে ছেড়ে দিয়ে বলে। এহসান অবাক হয়ে বলে। কেন গো জান, আমি আবার কি দোষ করলাম? মেহিনুর চোখ ছোট ছোট করে বলে। এহসান ঠোঁট কেটে হেসে বলে। কি করবো জান বলো তো? তোমার স্বামীকে আল্লাহ বেশি দান করে দিয়েছেন। মেহিনুর কড়া গলায় বলে। হবে হবে, সব হবে। এখন থেকে একটু বেশি কষ্ট সহ্য করে নিতে শেখো, কারণ এখনো আমি আমার পুরো অঙ্গীকার তোমার উপর চাপাইনি। কিন্তু এখন থেকে আর এসব হবে না। এ বলে এহসান মেহিনুরকে বিছানায় শুয়ে দেয়। মেহিনুর উঠে বসে বলে। এহসান মেহিনুরের দিকে থেকে তার ওড়না সরিয়ে তার ঠোঁটে নিজের শাহাদাত আঙ্গুল রেখে বলে। রাতেরটা তো রাতে নিব, দিনেরটা আগে নিয়ে নেই। বিশ্বাস করো, বেশি সময় তোমায় আগলে রাখবো না, মাত্র 1 ঘন্টা। মেহিনুর নিজের হাত সরিয়ে বলে। এহসান মেহিনুরের দিকে ছুকতে ছুকতে বলে। দোয়া পড়ো।
মেহিনুর আর কি করবে? যখন এই পুরুষ ধরেছে তো ছাড়বেই না, কিন্তু ভয় করছে এখন আবার জ্বর না চলে আসে। এখনো জ্বরের ঘোরে আছে, এর মধ্যে আবার যদি উঠে তাও এহসানের গলা জড়িয়ে ধরে উচ্চারণ করে। এহসান মেহিনুরের গলায় মুখ গুজে দিতে দিতে বলে, জান, নিয়ন্ত্রণ হারিয়ে যদি বেশি করে ফেলি তো দয়া করে বেশি চিৎকার করো না। মনে রেখো এখন দিনের বেলা। মেহিনুর ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখে 8টা বেজে গেছে, অথচ এহসান তো বলেছিল মাত্র 1 ঘন্টা। মেহিনুর এহসানকে ক্লান্ত গলায় মলিন মুখে বলে। এহসান মেহিনুরের বুকে মাথা রেখেই বলে, আমার যাওয়ার সময় 11টা, তাই 8টা বাজলে বাজুক। মেহিনুরের চোখ বড় বড় হয়ে যায়। না, এমন হলে সে মরে যাবে। এই পুরুষ একদিনেই তার কিচ্ছা খতম করে দিবে। না, এমন কিছু হলে হবে না। মেহিনুর রাগ নিয়ে বলে। এহসান হেসে বলে, চিৎকার? তা শুনি এত সময় যা করে মাথা ঘাচ্ছিলে সেটা কি ছিল? মেহিনুর এহসানকে কটমট করে বলে। এহসান মুখ তুলে মেহিনুরের দিকে তাকিয়ে বলে, তো কি করব বলো তো, এত কান্নাকাটি কি করে সহ্য হয়? মেহিনুর মুখে গোমরা ভাব নিয়ে বলে। এহসান উত্তর দেয়, হ্যাঁ দেখেছি, এতক্ষণ ধরেই দেখেছি, আরও অনেকক্ষণ দেখব। মেহিনুর রেগে গিয়ে কিছু বলতে যাবে, এহসান মেহিনুরের ঠোঁট আঁকড়ে ধরে। মেহিনুর এতে ছটফট করতে থাকে। এহসান তাকে ছেড়ে দিয়ে তার গলায় মুখ গুজে দিতে দিতে শান্ত গলায় বলে, এত নড়াচড়া না, যত নড়াচড়া করবে তত তোমার কষ্ট হবে। এহসানের এমন ঠান্ডা গলায় গরম হুমকি শুনে মেহিনুর চুপ হয়ে যায় আর ছটফট করে না। এরিক প্রশান্তির হাসি হাসছে, সে সফল, আজ বেশ খুশি। সে এবার এই খুশির কারণকে বাস্তবে পালন করার অপেক্ষা। নুরির সামনে বসে আছে মেহেরুব, বই খুলে ধরা, গম্ভীর মুখে তাকিয়ে আছে ওর দিকে। কিন্তু ও ভালো করেই জানে এটা কেবল বাহানা। ওর পড়া ধরার নামে মেহেরুবের আসল উদ্দেশ্য নুরিফুলকে দেখা। সকালে সবার সামনে মেহেরুব বলেই দিয়েছে, নুরিকে এখন থেকে আমি পড়াবো। ওর পড়াশোনার কোনো আগ্রহ নেই, তাই ওকে মনোযোগী করতে হবে। লোক আর কি বলবে, সবাই রাজি হয়ে গেছে। কিন্তু নুরি চায় না মেহেরুবও তাকে পড়াক। সে জানে মেহেরুব পড়ালে থাপ্পড় খেতে খেতে মরতে হবে। আর ওর অভিমান, সেটা তো আকাশ ছুঁয়েছে। ওর সাথে আর কথা বলবে না, সামনে যাবে না, এটাই ওর সিদ্ধান্ত। কেন কথা বলবে? সেদিন সকালে বড় আব্বা মেহেরুবের কাছে তাদের বিয়ের কথা তুলেছিলেন, আর মেহেরুব কি বলেছিল? আমার আগেও কিছুদিন সময় চাই, মাত্র কয়েকদিন, তারপর আমি ভেবে দেখব। মাঝারুল সাহেব রেগে গিয়ে বলেছিলেন, সময় নাও, এমন সময় নাও যাতে এর মধ্যেই নুরি বিয়ে দিয়ে দেয়। তারপর যখন নুরির সন্তান তোমাকে মামা ডাকবে তখন বুঝবে সময় কি জিনিস। কিন্তু তৌফিক তালুকদার আর তাজিম তালুকদার অনেক বুঝিয়ে মেহেরুবকে সময় দিয়েছিলেন। নুরি সেদিনের পর একেবারের জন্য মেহেরুবের দিকে তাকায়নি, আর কথা বলা তো অনেক দূরের কথা। তবে সে মেহেরুবকে দেখতো, কিন্তু আড়াল থেকে। মেহেরুব অফিসে গেলে নুরি তার সব গুছিয়ে রাখতো, কিন্তু সামনে পড়তো না। মেহেরুব বাড়িতে থাকলে সে দরজা বন্ধ করে বসে থাকতো। মেহেরুব কতবার স্বামীকে দিয়ে চেয়েছে, এটা ওটা চেয়েছে, শুধু একবার নুরির দেখা পাওয়ার জন্য। কিন্তু নুরি ওকে সামনে পড়তে দেয়নি, এমনকি সকালে খাবার দিতেও সামনে যাওয়া বন্ধ করে দিয়েছিল। অজুহাত, পরীক্ষা সামনে, তাই সকালে বেশি পড়তে হবে। কিন্তু এখন মেহেরুব হতাশ হয়ে বসে আছে। এ মেয়ে কিছুই পারে না, একটা প্রশ্ন করলে আরেকটার উত্তর দেয়। সে বিরক্ত হয়ে বলল, কিরে তুই পড়ছিস না কেন? নুরি এবারও বইয়ের দিকে তাকিয়ে বলল, আমি মনে মনে পড়ছি। মেহেরুব দীর্ঘশ্বাস ফেলে বলল, সব দিক দিয়ে তো তুই মায়াবতী, গুণবতী, রূপবতী, আর পড়াশোনার দিক দিয়ে তো দেখি আন্ডাবতী হয়ে বসে আছিস। নুরি মুখ শক্ত করে বলল, আপনার পড়াশোনা করতে ভালো লাগে না? মেহেরুব চোখ রাঙিয়ে বলল, তাহলে কি করতে ভালো লাগে? সংসার করতে। নুরি এবারে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আমি কি বলেছি সেটা? মেহেরুব চোখ ছোট ছোট করে বলল, তোর আচরণ তো তাই বলে। নুরি মুখ ভার করে আবারও বইয়ের দিকে তাকালো। আপনি কি ঘুমিয়ে পড়ুন, আমি আর পড়বো না। মেহেরুব টেবিলের ওপর স্কেলের একটা জোরে বাড়ি দিল। নুরি হালকা কেঁপে উঠল। বেয়াদবের বেয়াদব, এত সাহস তোর হয় কি করে? নুরি চোখ ছলছল করছে। এতদিনের অভিমান একসাথে হু হু করে বেরিয়ে আসতে চাইছে। নিজেকে আটকানোর চেষ্টা করলেও পারল না। চোখে বেয়ে পানি গড়িয়ে পড়ল। মেহেরুব হতবাক হয়ে তাকিয়ে রইল। এই প্রথম সে নুরিকে কাঁদতে দেখল। বড় হওয়ার পর থেকে এমন দৃশ্য দেখা হয়নি। বুকের ভেতর ধক করে উঠল। নুরি দ্রুত নিজের চোখের পানি মুছে ফেলল, মাথা নিচু করে পড়ল। মেহেরুব চেয়ারের সাথে টেনে ওকে নিজের সামনে ঘুরিয়ে আনল, কিন্তু নুরি মাথা নিচু করে রইল। মেহেরুব হাত বাড়িয়ে নুরির চোখের কোণে জমে থাকা অশ্রুটা আলতো করে চোখে দিয়ে ব্যাকুল গলায় বলল, কি হয়েছে তোর? কাঁদছিস কেন?
নুরি নিচু গলায় বলল। হঠাৎ ভয় পেলাম, তাই চোখে পানি এসে গেছে। মেহেরুব মেকি হাসল। এটা ভয়ের কান্না নয়, এটা অভিমানের কান্না। নুরি মলিন কণ্ঠে বলল। কার উপর অভিমান করব? কে আছে আমার অভিমান করার মতন? মেহেরুব এবার গভীরভাবে তাকালো ওর দিকে, নরম স্বরে বলল।